সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি ইরশান নাসুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় সহ গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলি নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে দুজন অতিথি থাকেন। আজকে এই মুহূর্তে একজন রয়েছেন, আরেকজন আছেন, পথে আসছেন আমাদের এখানে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ববি হাজ্জাদ, চেয়ারম্যান এনডিএম, এবং পরে আমার সঙ্গে যুক্ত হবেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। আমরা আলোচনায় যাব, তবে যাবার আগে আমরা একটু গ্যালোদিন উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই, আলোচনায় যাই। গ্যালোদিন উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু 2000-এর কাছাকাছি, ভবন চাপায় অসংখ্য মানুষ, শতাধিক নিখোঁজ থাইল্যান্ডে। চীন সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা, স্বচ্ছ জবাবদিহিতার নতুন দেশ গড়ার প্রত্যাশা, অর্থনৈতিক স্থবিরতা কাটার অপেক্ষা। রুখে দেওয়া হবে নির্বাচন, পেছানোর ষড়যন্ত্র, সংস্কার অনির্দিষ্টকাল চলতে পারে না বলছেন মির্জা ফখরুল। সৌদি আরবে ঈদকাল, চাঁদ দেখা গেলে সোমবার ঈদ হবে বাংলাদেশে। বাসে ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, সড়ক মহাসড়কে স্বস্তি। মোটা দাগে আসলে এই ছিল উল্লেখযোগ্য সংবাদ। আমরা একটু আলোচনা শুরু করতে চাই ববি হাজ্জাদ, আপনাকে দিয়েই। আমরা একটু আসলে ঈদ প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই, যেহেতু চাঁদ দেখা গেলে সোমবার বাংলাদেশ ঈদ হবে। তবে আমরা দেখলাম দীর্ঘদিন পরে ঈদ যাত্রা একটা স্বস্তি এবার মানুষের মধ্যে, এবং যানজট বা ট্রেনের যে শিডিউল বিপর্যয়, এই ধরনের চিত্রটি দেখা যাচ্ছে না। এটি আসলে নতুন 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ, সেটির আসলে নতুন পাওয়া কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে সুন্দর একটা কথা বলেছেন। কয়েকটা ভালো জিনিস আমরা ইন রিসেন্ট টাইমস দেখেছি। এই রমজান মাসে বহু বছর পর আমরা দেখেছি দ্রব্যমূল্য একটা বেসিক একটা নিয়ন্ত্রণের ভেতরে আছে এবং জনগণের ভোগান্তি বড়ভাবে হয়নি। একই সাথে এই ঈদের যে যাত্রা, যেটা এগেন আরেকটা জায়গা যেখানে বড়ভাবে বছরের পর বছর আমরা দেখেছি জনগণের ভোগান্তি, সেই জায়গাটাতে আমরা দেখছি অ্যাটলিস্ট সোফার গত কয়েকদিন আমরা যা দেখছি যে ভোগান্তিটা আগের মতো অ্যাকচুয়ালি হচ্ছে না। তো যেখানে ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ, অন্তর্বর্তীকালীন সরকার এগেন আমি যেমন নিজেই গত অনেক মাস ধরে অনেক সমালোচনা করেছি, এখনও করব, আগামীতেও করব, যতদিন আছে যেই ভুলগুলো আমার চোখে পড়বে সমালোচনা করব, কিন্তু আবার ক্রেডিট যেখানে ডিউ সেখানে দেওয়াটা বাধ্য। তো এই রোজার মাসে আমরা প্রথম থেকে কিন্তু একটা বড় আশঙ্কা করেছিলাম, এবং অক্টোবর নভেম্বরে আমার যতদূর মনে পড়ে যে যখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে অক্টোবর নভেম্বরে একবার দেখা হয়েছিল গত বছর, তখন ব্যবসায়িক মহল থেকে আমি অনেক গুঞ্জন শুনছিলাম যে জিনিসপত্র একটু আউট অফ কন্ট্রোল চলে যেতে পারে, মানে দ্রব্যমূল্যের কথাই বলছি, আউট অফ কন্ট্রোল চলে যেতে পারে রোজায়, স্টক নিয়ে অনেক প্রবলেম হতে পারে। তখন আমি আলোচনা এইটা উত্থাপন করেছিলাম, এবং তখন আমার কাছে মনে হয়েছিল, তখনই কথা বলে মনে হয়েছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা এই ব্যাপারটাতে হয়তো লক্ষ্য দিচ্ছেন, বা উনি উপদেষ্টা মণ্ডলীতে এটা প্রেস করছেন আর কি। এবং সেই জায়গা থেকে প্ল্যানিংয়ে আমাদের যে উপদেষ্টা মহোদয় আছেন, ফাইন্যান্সের যে উপদেষ্টা মহোদয় আছেন, এনারা অনেক বছর, অনেক দশক ধরে অত্যন্ত অভিজ্ঞ। সো ওই জায়গা থেকে কয়েকটা কাজ ওনারা করেছেন। এক হলো ওই যে টিসিবিকে ক্ষমতায়ন, যেন আপনার আগে থেকে স্টক এবং অবস্থান আরও বেটারভাবে করতে পারে, যেন আপনার ওই রোজার মাসে এসে নিত্যপণ্য, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর হঠাৎ করে কেউ হোর্ডিং না করতে পারে। একই সাথে বাজারে আরেকটু ভালোভাবে তারা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছেন। সো সরকারের পক্ষ থেকে অনেক বড় বড় কিছু কাজ করা হয়েছে, যেগুলো অনেক সহযোগী ছিল এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে। এগেন সাধুবাদ জানাই তাদেরকে। এবং আবার কিছু দূর যে আওয়ামী লীগ যে ধ্বংসগুলো করে গেছে, বা যে অন্যায়গুলো করে গেছে, তাতে যেমন ইনস্টিটিউশনাল ধ্বংস অনেক জায়গায় হয়েছে, আবার কিছু জায়গায় হয়েছে কি যে তাদের গুন্ডাপান্ডা এখন মিসিং। এবং টু এ সার্টেন এক্সটেন্ট এটা হলো পজিটিভ ছিল, গুন্ডাপান্ডা মিসিং মানে অনেক জায়গায় ওই যে ইসে তোলা হচ্ছে না, ট্যাক্স তোলা হচ্ছে না, চাঁদা তোলা হচ্ছে না। সো ওই জায়গায়ও অনেক বাধা বিপত্তি আর বাজার দর বাড়ায়নি আমাদের। আবার একই সাথে পুলিশ প্রশাসন যেমন এখনো এফেক্টিভলি রাস্তায় নামেনি, সেটার যেমন বেশিরভাগই নেগেটিভ সাইড, আবার দুই একটা পজিটিভ সাইড আছে, যে তারাও রাস্তায় নেমে কিন্তু পুলিশও কিন্তু অনেক চাঁদাবাজি এই জায়গাগুলোতে করে, সেগুলোও হয়নি। সো সরকারের বড় বড় প্রচেষ্টা, যেটার জন্য তাদেরকে বড়ভাবে সাধুবাদ জানাই, এবং একই সাথে কিছু সিচুয়েশনাল জিনিস ছিল, সব মিলিয়ে এটা হয়েছে। এবং এখন এই যে আপনার ঈদ যাত্রায় যে ঘটনাগুলো ঘটছে, মানে যেভাবে আর কি আরেকটু স্বাচ্ছন্দ্যভাবে হচ্ছে, এখানেও আমার মনে হয় যদি এটাতে দ্রব্যমূল্যটা যেমন আমরা আর একটু ভালোভাবে দেখেছি, গত 1 মাস ধরে দেখার সুযোগ পেয়েছি যে সরকারের কোন কোন পদক্ষেপগুলো আসলে কার্যকরী হয়েছে, এই ঈদ যাত্রাটা এখন আমরা দেখার সুযোগ পাইনি, বাট নিশ্চয়ই তার মানে পিছিয়ে পদক্ষেপ ছিল, যেটা হয়তো আমরা খেয়াল করিনি, বা এখন ভালোভাবে খেয়াল করব, যেই জায়গাগুলোর জন্য এখন এই ঈদ যাত্রাটা আরও ভালোভাবে যাচ্ছে। এবং হয়তো এরকম কিছু আছে যে আওয়ামী লীগের যে দুর্নীতিগুলো ছিল, সেইগুলো হয়তো এখন মিসিং, তার জন্য কিছু সুবিধা জনগণ পাচ্ছে। বাট ওভারঅল এই জায়গায় আমি
অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তাদের পদক্ষেপগুলো খুব ইতিবাচক হয়েছে। আমি যদি একটু, আপনি যেহেতু দ্রব্যমূল্যের বিষয়টা আনলেন, আমি যদি একটু মানে কি এমন মিরাকল ছিল, আমরা যদি দেখি একটু যে পরিকল্পনা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনজনই একদম পাকা অর্থনীতিবিদ। তার জায়গায় আমরা যদি বাণিজ্য উপদেষ্টাকে দেখি, তিনি একজন ব্যবসায়ী মহলে, এবং এই বাণিজ্য মন্ত্রণালয় সবসময় ব্যবসায়ীরাই প্রতিনিধিত্ব করেছেন বলা যায় মোটা দাগে। কি এমন মিরাকল ছিল যে হঠাৎ করে এই সিন্ডিকেট বা যেগুলো আমরা শুনেছি সেগুলো ভেঙে গেছে? মনে করেন এই যে যেটা বললাম যে দুটো দাগে বড় বড় জিনিস। সো একটা জিনিস হলো যে যারা দুষ্কৃতি করে, এত বছর ধরে করেছে, তাদের একটা মোনোপলি চলে এসেছে এই দুষ্কৃতির উপরে, তারা হঠাৎ করে নাই, তারা মিসিং। এবং যেটা ছিল যে সরকার পরিচালনায় যারা ছিলেন তারা নিজেরা ঈদের দুষ্কৃতিকার ছিলেন, বা এই যে দুষ্কৃতি এই চক্রর সাথে তারা জড়িত ছিলেন, তাদের ক্ষমতায়নে এই যে আমরা যেটা বলি যে কার্টেল, বা এই যে বাংলাদেশে সিন্ডিকেট বলে, হ্যাঁ, যে সিন্ডিকেট বাণিজ্য বা কার্টেল বাণিজ্য, এই কার্টেলগুলোর সাথে মন্ত্রী মহোদয়রা যারা ছিলেন আওয়ামী লীগ সরকারের, তারা অতপ্রুতভাবে জড়িত ছিলেন কার্টেলগুলোর সাথে। এখন যেটা হয়েছে যে কার্টেলগুলো প্রথমত, যেহেতু এই কার্টেলের নেতৃত্বদান ব্যবসায়ীরা অতপ্রুতভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল, সো তারা এখন ঈদের পলাতক বা একটু দূরে দূরে আছে, বা ঠান্ডা আছে, বা চুপচাপ আছে। সো তারা যতখানি দুষ্কৃতির সাথে সম্পৃক্ত থাকে, এইবার তারা অতটা নাই। একই সাথে ওই মন্ত্রীগুলো নেই যারা আসলে সৎভাবে, তাদের প্রচেষ্টাটাই থাকে না যেন এটা না হয়, তারা আর আদার এখান থেকে আরো কামাই করতে যায়। সো এই যে ডক্টর ওয়াহিদুজ্জামান আছেন বা ডক্টর সালেউদ্দিন আছেন, যারা আসলেই মানে অনেক দশক ধরে এবং ভালোভাবে কাজ করে এসেছেন, যেই সরকারি থাকুক না কেন, তারা যে দায়িত্বে ছিলেন, সো ওনাদের উপরে মানে স্পেসিফিক আমি নাম ধরে বলছি এই দুজনের কথা, মানে এই দুজনের উপরে আমি বিশ্বাস করি, আমি একটা পার্সোনাল কথা বলছি, আমি যে জায়গা থেকে দেখি যে এই দুজনের উপরে আমরা একটা বড় আস্থা রাখতে পারি। এবং আমার মনে হয় যে ইনাদের পলিসিগুলো, ওই যে টিসিবিকে ক্ষমতায়ন করা, তারপর বাজার পর্যবেক্ষণ করা, সো কিছু দূর সহযোগী হয়েছে, যে মানে চোর নাই। সো আমরা এখন বুঝতে পারি যে আওয়ামী লীগ আমলে যদি একটুও সদিচ্ছা থাকে সরকারের, মানে কোনো মিরাকল কিন্তু করেননি, ডক্টর ওয়াহিদুজ্জামান কোনো মিরাকল করেননি, ডক্টর সালেউদ্দিনও কোনো মিরাকল করেননি। অবভিয়াসলি যেটাই হয়েছে ওনারা করতে পেরেছেন কারণ ওনাদের সদিচ্ছা ছিল, ওনারা জনগণের জন্য করতে চেয়েছেন, এবং অবভিয়াসলি ওনাদের অভিজ্ঞতা তো কিছু দূর আছেই, কিছু দূর অনেক দূর আছে, অনেক জ্ঞানী ব্যক্তি ওনারা এই বিষয়ে, অনেক জ্ঞানী ব্যক্তি। তো সেটা কিন্তু এর আগে যারা এই দায়িত্বগুলো পেত সরকারের তরফ থেকে, তারা মিনিমাম মনে করি ডক্টর ওয়াহিদুজ্জামানের মতো জ্ঞানী ব্যক্তি না হতে পারে, কিন্তু তারা এই বাজার সিন্ডিকেট কে করে, কিভাবে করে এবং কিভাবে এটা ভাঙা যায় সেটা তারা জানতো। প্রবলেমটা হলো তারা ভাঙেননি, তারা এটার সাথে জড়িত ছিল। সো এই যে ফ্যাসিব বা মনে করেন স্বৈরা শাসক না থাকলে, বা একটা আইনের বিচার থাকলে দেশে, বা একটা জবাবদিহিতামূলক সরকার থাকলে আসলে জনগণ কি পেতে পারে, এটার পরিষ্কার ছিল। আমরা তো আরেকটা জায়গায় যাই, যেটি হচ্ছে যে ভূমিকম্পের বিষয়টি। মিয়ানমারে যে ভূমিকম্প, থাইল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, মিয়ানমার ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি দল মিয়ানমারে যাচ্ছে। এই সংখ্যাটায় বাংলাদেশে রয়েছে দীর্ঘদিন থেকে, আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা এটি বলে আসছেন। কিন্তু আসলে আমাদের দেশের কি সার্বিক পরিস্থিতি, বা গত কয়েক দশক যে রাজনৈতিক সরকারগুলো ছিলেন, তারা কি এই ভূমিকম্প মোকাবেলা আমাদের যথেষ্ট সহায়ক পরিবেশ বা যথেষ্ট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করেছেন কিনা আমাদের দেশে? প্রথমত আমরা সবাই মিলেই দোয়া করছি থাইল্যান্ড, মিয়ানমার এবং যতগুলো দেশে এটা বড়ভাবে এফেক্ট করেছে তাদের সবার জনগণের জন্য। এবং আমরা যতদূর দেখেছি সবচেয়ে গুরুতরভাবে আপনার এটার এফেক্ট এসেছে মিয়ানমারের উপরে। মিয়ানমারের দৃশ্য গতকাল রাত থেকে বোধহয় যা দেখছিলাম, বা আজকে সকাল থেকে যা দেখছিলাম, মানে একদম অনেক শহর, অনেক জায়গা তছনছ করে গেছে। বছর কয়েক আগে বোধহয় তুরস্কতে যেরকম হয়েছিল একদম তছনছ হয়ে গেছে। তো এখানে এক নম্বর হলো যে আপনার এপিসেন্টারটা ছিল মিয়ানমারের, নাপিডোর খুব কাছেই এপিসেন্টার ছিল, যেখানে তার মানে সবচেয়ে বড়ভাবে হিট করেছে। সো থাইল্যান্ড বা ব্যাংকক শহরটা তো স্পেসিফিকলি অনেক দূরে, কিন্তু ব্যাংককে আবার যেটা আমরা দেখেছি, এটা আমরা চিলিতেও দেখেছিলাম এর আগে, এবং দুঃখজনক যে আমরা টার্কিতে দেখিনি, বাট এখানে জবাবদিহিতা চলে আসে। চিলিতে যেটা হয়েছিল যে 60-এর দশকে একটা বড় ভূমিকম্প হয়েছিল এবং এখানে অনেক প্রাণহানি হয়। তারপর থেকে ওরা বিল্ডিং কোড খুব স্ট্রিক্ট করে ফেলে, এটা জাপানেও কিন্তু তাই, বাট জাপান তো উন্নত দেশ, হিসেবে আমি চিলির এক্সাম্পলটা আনছি আর কি। তো তারা বিল্ডিং কোড অনেক শক্তভাবে করে, এবং এই বিল্ডিং কোড শক্তভাবে করার জন্য তারপরেই মনে করেন 2010-এ আরেকটা বড় আর্থকুয়েক, বিশাল ভূমিকম্প হয় এরকম 7-এর কাছাকাছি রেক্টার স্কেলে, কিন্তু বড় কোনো ক্ষতি হয় না, বড় কোনো। এই লেভেলে ভূমিকম্প হলে আসলে মাটি ফাঁক হয়ে যেত, তখন কিছু ক্ষতি তো হবেই, বাট মানে ওই আন্দাজে ক্ষতি হয় না, কারণ ওরা বিল্ডিং কোডটা ওরা মেনটেন করেছিল। ব্যাংককে কিন্তু মোটামুটি একই ধরনের একটা গল্প, যদি বিল্ডিং কোড খুব স্ট্রিক্ট,
সো তার জন্য আপনি ব্যাংককের ছবি দেখবেন বা গ্রেটার থাইল্যান্ডের শহরগুলোর ছবি দেখবেন, বিশাল আকারে বিল্ডিং ভেঙে পড়েনি। যেমন অনেক ভিডিও কিন্তু আমি আজকে সারাদিন দেখছিলাম যে পুরো বিল্ডিং অলমোস্ট এইভাবে নাচছে, সুইমিং পুলের অর্ধেক পানি বেরিয়ে যাচ্ছে, এসব আমরা দেখছি, কিন্তু বিল্ডিং কিন্তু ভেঙে পড়েনি। কিন্তু মিয়ানমার, এগেন মিয়ানমারে অবভিয়াসলি একদম এপিসেন্টার ছিল, সো মিয়ানমারে থাইল্যান্ডের থেকে বেশি হিট করেছে। বাট যেইভাবে ধ্বংসস্তূপ দেখলাম, এটা ওই টার্কির মতো রিমাইন্ডার, একভাবে ড্যামেজের দিক দিয়ে, আরেকভাবে যে তাদের বিল্ডিং কোড আপ টু দ্য মার্ক ছিল না। যেমন টার্কিতে গত কয়েক বছর আগে এটা হবার পর এরদোয়ানের সরকার খুব শক্তভাবে কিন্তু ক্রিটিসাইজড হয়েছিল যে বড়ভাবে বিল্ডিং ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স এই জিনিসগুলো তৈরি করা হয় এবং বিল্ডিং কোড তৈরি করা হয়, কিন্তু তারপরও ওই আপ টু কোড যদি সব বিল্ডিংগুলো থাকতো তাহলে এইভাবে ধ্বংস হতো না। তো মিয়ানমারেও হয়তো, এখানে মিয়ানমার আমরা জানি ভাই অ্যাকাউন্টেবল সরকার না, মিয়ানমারে আমরা জানি একটা মিলিটারি, হ্যাঁ, হুন্টার সরকার, একটা স্বৈরশাসক সরকার। সো তারা নিজেদের কামাই নিয়ে ব্যস্ত, তারা জনগণের সার্ভিস নিয়ে ব্যস্ত না, তার জন্যই তো এখন এই অবস্থায় যে একদিকে আরাকান আর্মি, একদিকে শান লিবারেশন আর্মি, এইসব ভেঙে যাচ্ছে। সো ওই যে সরকার যদি একটু জবাবদিহিতা থাকে সরকারের, সরকার যদি জনগণ বান্ধব হয়, তাহলে আসলে কতখানি ডিফারেন্স হতে পারে। এটা যেমন এই যে আমাদের এই রমজানের দ্রব্যমূল্য দিয়ে দেখছি, আরো অত্যন্ত মর্মান্তিকভাবে আমরা এই যে মিয়ানমারের মতো এই আর্থকুয়েক ড্যামেজ দিয়েও দেখছি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আসলে কি, আমাদের বিল্ডিং করতে আসলে মানা হয় কি না? বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখানে আসে কি, ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন, আমরা তো মনে করেন একটা টেকটনিক প্লেটের উপরে। সো চিটাগাং থেকে শুরু করে আপনি ঢাকা যেটাই ধরেন, আমরা একটা টেকটনিক প্লেটের ঠিক বর্ডারের উপরে। সো আসলে আমাদের এখানে হতে পারে, যে কোনো সময় হতে পারে, কিন্তু যে কোনো সময় হতে পারে বলেই যে আগামী 200 বছরের ভেতরে হবেই, বলার সুযোগ হ্যাঁ, সো হতেই পারে ভাই, 200 বছর পার হয়ে গেছে, বিশাল কোনো ছোটখাটো আর্থকুয়েক তো আমাদের বছরে একবার দুবার হয়ে যায়, বাট বিশাল কোনো আর্থকুয়েক 7-8 রিক্টার স্কেলে রেজিস্টার করবে এরকম আর্থকুয়েক হয়তো আমাদের কখনোই না হতে পারে, মানে আমাদের জীবন দশা হিসেবে আমি বলছি যে কখনোই না হতে পারে। হ্যাভিং সেড দ্যাট, আমি মনে করি না আমাদের বিল্ডিং কোড আসলে আপ টু দ্য মার্ক। আপনি ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় থাকান, মানে আমি বেশিরভাগ জায়গার কথা বাদ দেন না, আমি মানে আপনার কিছু দূর আমি বলবো আর কি, ওই যে একটু এলিট টাইপের প্রপার্টি দুইটা, একটা হলো ডিওএইচএস বাড়িধারা, ডিওএইচএস এর ডিফেন্স হাউজিং, মানে আপনি ওল্ড ডিওএইচএস এ যান বা মিরপুর ডিওএইচএস এ যান, কত সুন্দর এলাকা, বাট ডিওএইচএস বাড়িধারা কিন্তু ডিফেন্স হাউজিং, হ্যাঁ, ওখানে যান, একদম মানে সিমেন্ট গার্ডেন, বিল্ডিং এর সাথে বিল্ডিং লাগানো। উল্টো দিকে গুলশানের পাশে একটা এলাকা আছে আপনার নিকেতন, হ্যাঁ নিকেতন, এগেন সিমেন্ট গার্ডেন, বিল্ডিং এর সাথে বিল্ডিং লাগানো, এবং এইগুলো কিন্তু আমরা মোটামুটি ধরে নেই কিছু দূর অভিজাত এলাকা। ডিওএইচএস বাড়িধারা তো অভিজাত এলাকা, মানে ডিওএইচএস মানে আমরা বাংলাদেশে ধরে নিই এটা অভিজাত, আর নিকেতন যেহেতু গুলশান সংলগ্নে, সো আমরা এটাও ধরছি অভিজাত এলাকা। এখন এই জায়গাগুলো যদি এই অবস্থা, এবার আপনি চিন্তা করেন মিরপুরে যান বা ঢাকা শহরের অনেক জায়গায়, পুরন ঢাকায় তো হ্যাঁ, বাট পুরন ঢাকায় মনে করেন আরেকটা, পুরন ঢাকায় যেমন অসুবিধার সাথে সুবিধাও আছে, পুরন ঢাকায় আপনি খুব বেশি উঁচা বিল্ডিং নাই, সো এগেন অনেক ড্যামেজ হতে পারে, বাট আবার খুব বেশি উঁচা বিল্ডিং না থাকলে কিন্তু আপনি পল্লবী যান বা মিরপুর যান, 8 তলা 10 তলা 12 তলা প্রচুর বিল্ডিং আছে। এই 8 তলা 10 তলা 12 তলাগুলো যদি আপনি ঠিকভাবে না বানিয়ে থাকেন, এই বিল্ডিং এ যারা বসবাস তাদের প্রোটেকশনের, তাদের সেফটি কথা তো চিন্তা করতেই হবে। একই সাথে এইটার যখন ড্যামেজ হবে বা ভেঙে পড়বে, তখন আরো দূর দূর কতখানি ড্যামেজ হবে। মানে আপনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দেখেছেন যে দুটো বিল্ডিং ধসে পড়েছে, ওটার ধসার ইম্প্যাক্টে পাশের আরেকটা বিল্ডিং ধসে পড়েছে। সো এই জিনিসগুলো অনেক বড়ভাবে হতে পারে, এবং এটাও কিন্তু আমাদের এই যেটা বললাম, আমাদের দেশে সরকার এতদিন অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমরা আশা রাখবো যে সামনে নির্বাচিত যে সরকার আসবে, সেই সরকার আসলে এর আগের সরকারগুলোর মতো আনঅ্যাকাউন্টেবল থাকবে না। তারা প্রত্যেকটা জায়গায় তাদের অ্যাকাউন্টেবিলিটি দেখাতে সক্ষম হবে, এবং এইটা দেখানোর জন্যই আসলে আমাদের এখন শক্তভাবে জনগণকে বিচক্ষণ হতে হবে। আমরা এখন অনেকে যেমন বলছে না যে আমরা ইউনূস সাহেবের সরকার 5 বছর চাই, কারণ এই যে দেখো রোজার মাসে এটা হয়েছে, এটা ভালো, এবং এটা অবভিয়াসলি আমি নিজেই বলছি ভাই খুব ভালো, হ্যাঁ, ইউনূস সাহেবের সরকারের 5 বছর চাই, কারণ তাইলে আমরা এগুলো পাবো। এইটা আবার পুরোপুরি ভুল ধারণা। কেন? কারণ অ্যাকাউন্টেবিলিটি আসলে ওই যে নির্বাচন ছাড়া হয় না। এটা আপনি 3 মাস 6 মাসে একটা সরকার থেকে অ্যাকাউন্টেবিলিটি পেয়েছেন বলে 5 বছর পাবেন তা না কিন্তু। এবং আরেকটা জিনিস ভুলে যান না, এগেন অনেকে এই ভুল জিনিসটা চিন্তা করে, কারণ মানে আমাদের দেশ হয়তো এখনো আমরা অনেকেই রাজতন্ত্র থেকে আমাদের মস্তিষ্ক থেকে বের হতে পারিনি। কারণ আজ থেকে 5-7 বছর আগেও কিন্তু অনেকে বলছিল হাসিনা তো ভালোই, তোমরা কমপ্লেন করো কেন? আমি নিজে ভাই বহুত মানুষের কাছে শুনেছি, কিন্তু মানে বহুত মানুষ যারা 2024 সালের অগস্ট মাসে যে মানে হাসিনার জন্য গালি ছাড়া আর কিচ্ছু ছিল, হাসিনা কিন্তু বদলে যায়নি হঠাৎ করে 2024 সালে, আর অনেক আগে থেকে এরকম ছিল, আমরা জানতাম, কিন্তু পাবলিক না,
হাসিনা ঠিক আছে, হাসিনা ভালো আছে। তো পয়েন্টটা হলো যে এখনো যে ভালো কাজগুলো হচ্ছে, এগেন ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে অনেক শ্রদ্ধার সাথেই বলছি, কিন্তু আপনি ওনাকে জিজ্ঞেস করলেও শুনবেন, এগুলো সব ওনার কাজ না ভাই। এই যে যেমন ডক্টর সালেউদ্দিনের কথা বলছি বা ডক্টর ওয়াহিদুজ্জামানের কথা বলছি, বা এরকম আরো অনেকে আছে। একটা সরকারের ফরম্যাটই তো এরকম থাকবে। জি জি জি। সো মানে এটা একনায়কতন্ত্র হয় না আসলে। সো আপনি যে বলছেন এইটা এগুলো হয়তো কোনোটাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করেননি। হ্যাঁ, অবভিয়াসলি উনি নেতা, মানে উনি লিডারশিপ দিচ্ছেন, কিন্তু বাকি এনারা না থাকলে এই কাজগুলো হতো না। সো এনারা মিলে কাজগুলো করছেন। সো আমরা রাজতন্ত্রে বিশ্বাসী না হয়, মনে করেন এমন আমি শুনেছি আমাদের এক তরুণ এনসিপির নেতা সার্জিস, এমনি ভালো ছিল, যদিও ভুল ত্রুটি অনেক করছে আজকাল, বাট এমনি আই রিয়েলি লাইক দ্য ইয়াং ম্যান। তো আমি ও আজকে না গতকাল কথা বলেছে, হ্যাঁ কিছু বলেছে যে 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। হ্যাঁ, এখন এই জিনিসটার সাথে আমি একমত হতে পারি, এইটার সাথে আমি একমত হতে পারি যে যদিও যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন আইডিয়াটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ নির্বাচনে যাবে না, এটাই আইডিয়া ছিল, এবং এটা হলেই সবচেয়ে ভালো হয়। বাট তবুও যেরকম একটা জায়গা থেকে আমরা এসেছি, মেবি একটা এক্সেপশন করা যায়, ঠিক আছে আপনারাও নির্বাচনে আসেন। বাট মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও যদি আমরা 5 বছর চাই, তাহলে নির্বাচন ছাড়া 5 বছর চাইতে পারি না। সো আর ওনারা যদি আসেন 5 বছর, তাহলে ওনারা যদি আসেন নির্বাচনে, ঠিক আছে, বিএনপি আছে নির্বাচনে, আমরা আছি নির্বাচনে, জামাত আছে, এনসিপি আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন, বা এনসিপিতে এমনি সরকার কি বলে না, কি বলে সরকারের পৃষ্ঠপোষকতার পার্টি না, বলা হয় কি ভাই, মানে বাস্তব বলেই বলা হয়। সো তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা আসলেন, কারণ যেটা সত্যি কথা, আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা কাকে করি? আমরা তো আর যেটা মানে এগেন অনেকে বলতেই পারে তরুণ নাহি, এবং আই এম শিওর নাহিদের অনেক পটেনশিয়াল আছে, সামনে যে দেশের জন্য অনেক বড় বড় অবদান রাখবে ইনশাআল্লাহ। আমি দোয়া করছি, আমরা জানি না ভবিষ্যতে কি হবে, বাট আমি দোয়া করছি নাহিদ, সার্জিস ওরা অনেক বড় অবদান রাখবে সামনে ইনশাআল্লাহ। বাট আজকে ওই অবদান রাখার জায়গায় ওরা আসেনি। এটা কেউ যদি বলেও, অনেকে বলতেই পারে যে এটা তাদের ইচ্ছা, ভাই এটা সত্যি না, কারণ তাদের ওই বয়সটা, অভিজ্ঞতাটা, জ্ঞানটা আসেনি। কিন্তু ওদের সাথে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস থাকেন, ওদের সাথে যদি ডক্টর ওয়াহিদুজ্জামান থাকেন, ওদের সাথে যদি ডক্টর সালেউদ্দিন থাকেন, তাহলে আসুক, এইটা হোক এনসিপি, এইটা নির্বাচন করুক। তখন আমরাও চিন্তা করবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এনসিপির সাথে কোয়ালিশন করবো না, অন্য কোথাও আলাদা যাবো, আর আলাদা গেল ইটস এ গুড ফাইট। মানে রাজনীতির ফাইট ইজ নট সাপোজ টু বি, এটা কিন্তু মানে নোংরা মারামারি হওয়ার কথা না আইডিয়ালি। হ্যাঁ, একটু নোংরামি হয়ে যায়, সেটা ঠিক আছে, সিটের যখন মারামারি হয় তখন একটু নোংরা হয়ে যায়, বাট ন্যাশনাল লেভেলে এটা আরো কনস্ট্রাকটিভ মারামারি হবে, কনস্ট্রাকটিভ আমাদের ফাইট হবে, নির্বাচনী ফাইট হবে। আমরা আমাদের জায়গা থেকে বলবো যে আমরা সবচেয়ে ভালো এইভাবে করবো, এনসিপি তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার নেতৃত্বে বলবে আমরা এইভাবে করবো, বিএনপি বলবে আমরা এইভাবে করবো। আমি একটু অন্য প্রসঙ্গে একটু জানতে চাই, আপনি তো তরুণ বয়সে রাজনীতিতে যুক্ত হয়েছেন, বাংলাদেশে আসলে তরুণদের জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মটা আসলে একদমই মানে স্বাগত জানানোর মতো জায়গা কিনা, আমাদের দেশে মানে সেই ধরনের স্পেস তৈরি হয়েছে কিনা যে তরুণরা রাজনীতিতে জায়গা করে নেবে? আমাদের দেশের কালচারাল প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমাদের দেশের কালচারাল প্রেক্ষাপটটা বেশ কনজারভেটিভ, এবং আমরা ওই যে বয়স এবং মুরব্বী, যেমন আমি ছোট্ট একটা আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি। সো আমাদের ইংলিশ মিডিয়াম আবার এত মুরব্বিয়ানা কম ছিল, অ্যাটলিস্ট আমরা যখন করেছি, সো লেট 80s যখন আমরা পড়াশোনা করেছি, মুরব্বিয়ানা কম ছিল। তো আমি প্রথম এই জিনিসটা দেখেছি যে আপনার এক মফস্বল শহরে, মানে বড় জেলা সদরে, ওখানে একটা বড় কলেজ ক্যাম্পাস ছিল, ওটা এখন বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, বাট তখন কলেজ ক্যাম্পাস ছিল, আমি বলছি 91-92 সালের কথা। হ্যাঁ, তো তখন হঠাৎ করে, মানে আমরা বসে গল্প করছি, হঠাৎ করে মারামারি হচ্ছে, একটু পরে দেখি পুরো রক্তাটক্ত অবস্থা, কেচে মানে খুঁড় নিয়ে কাটাকাটি হয়ে গেছে। উৎপত্তি কি মারামারি? 1 বছর জুনিয়র ছেলে, 1 বছর জুনিয়র ভাই, মানে বেসিক্যালি সেম ব্যাচ। হ্যাঁ, 1 বছর জুনিয়র ছেলে সিগারেট খাচ্ছিল, ওর গ্রুপ নিয়ে সিগারেট খাচ্ছিল, বড়রা হেঁটে গেছে, ওরা নামায় নাই কেন, এইটা নিয়ে মারামারি, পুরো রক্তারক্তি অবস্থা। এটা 91 বোধহয় আমার দেখা। হ্যাঁ, তো এইরকম একটা যে মুরব্বি ম্যাটার্স, বয়স ম্যাটার্স, পা ধরে সালাম করা ম্যাটার্স, এরকম একটা কালচারে হঠাৎ করে আপনি একদম তরুণকে যদি নিয়ে, তা একটা বড় অভিজ্ঞতা, জ্ঞান, এগুলোর ব্যাপার আছে। বাট মনে করেন আপনি যদি অফিসিয়ালি কাজ করেন, মানে ভালোভাবে কাজ করেন, মিড 30s থেকে লেট 30s এর ভিতরে আপনার মোটামুটি একটা এক্সপার্টিস চলে আসে, যে কোনো ফিল্ডে হোক, আপনি ডাক্তার বলেন, জার্নালিজম বলেন, বা রাজনীতি, হ্যাঁ, আমরা নাইলে এখন 50 পার করে গেছি, আমি বলছি লেট 30s এর ভিতরে মোটামুটি একটা
এক্সপার্টিস চলে আসে, তখন সে আসলেই ওই জায়গায় বসার যোগ্য হতেই পারে। যদি সে যদি যোগ্যতার লোক হয়ে থাকে তাহলে ওই জায়গায় বসার যোগ্য হতেই পারে। কিন্তু আমাদের দেশে যেটা প্রবলেম, যে ওই যে 37-38-এর যে লোকটা, তাকে আমরা বলবো ছেলে, তোর বাচ্চা ছেলে, বসো তো। সে কিন্তু 37 সে কিন্তু 17-18 বছর এই কাজ করে আসছে। 17-18 বছরে আপনার যে এক্সপার্টিস, আপনার এটা থেকে খুব বেশি বাড়বে না 30-40 বছরে। সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে, আপনারও জ্ঞান বাড়তে থাকবে, বাট 17-18 বছরে নর্মাল যে কোনো একটা ফিল্ডে আপনি হাই লেভেল এক্সপার্ট হয়ে যান 17-18 বছরে। কিন্তু আমাদের দেশে এই যে মুরব্বিয়ানা কালচারটার জন্য এই 38-year-old-কে 38 বছর বয়সে তাকে বলা হবে, তুমি সাইডে বসো বেশি। এটা আমি শিওর আপনি এটার সাথে ভালোভাবে পরিচিত, হ্যাঁ। কিন্তু আপনি যখন বলবেন যে 25-26-এর কেউ, সে আসলে জিনিসটা জানেন, এটা বলে লাভ নেই, সে জানে না, তার জানার মানে সে জানার জায়গাটাতে যায়নি। এটা আমরা গায়ের জোরে বলতেই পারি, যেমন অনেকে এখন গায়ের জোরে বলছে যে 10% কোটা দাও তরুণদের জন্য, তরুণ নমিনেশন হতে হবে। নমিনেশনে কেন কোটা লাগবে? আমরা যদি কোটা আন্দোলন থেকে আসলাম মাত্র, হ্যাঁ, এটা আমি বুঝলাম না, বাট এগুলো তরুণদের জন্য সংরক্ষণ, এগুলো আনরিজনেবল, ইররেসপন্সিবল কথাবার্তা। বাট ওই যে আপনি যেটা তরুণরা রাজনীতিতে কত বড়, আমার মনে হয় অনেক বড় রাখতে পারে, বাট আপনি তরুণের সংজ্ঞা দেন, মানে কারণ অভিজ্ঞতা ছাড়া আবার হবে না, আপনি নেতৃত্বের জায়গায়। সো তরুণরা মানে মনে করেন আপনি 20 বছরের একটা ছেলে বলেন, 18 বছরের ছেলে মেয়ে বলেন, সে রাজপথে কাজ করতে পারে, বাট নেতৃত্বের জায়গায় আরেকটু বয়স লাগবে। আমরা একটু বিরতি নিয়ে এসে তারপর আলোচনা করব। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবে কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। আমরা আলোচনা করব। প্রিন্স, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। চীন সফর শেষ করে প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন এবং স্বচ্ছ জবাবদিহিতার নতুন দেশ গড়ার প্রত্যাশা এবং অর্থনৈতিক স্থবিরতা কাটানোর অপেক্ষা বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের সঙ্গে অর্থ সহায়তার বিষয় রয়েছে, মুক্ত বাণিজ্যের বিষয় রয়েছে। প্রধান উপদেষ্টার এই সফরকে কিভাবে বিশ্লেষণ করবে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে? ধন্যবাদ আজকে এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনি বলেছেন প্রধান উপদেষ্টা মহোদয়ের চীন সফর। চীন বাংলাদেশের একটু পরীক্ষিত বন্ধু, এবং বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা, উন্নয়নে এবং সামগ্রিক বিষয়গুলোতে চীনের সাথে একটা ভালো সম্পর্ক সবসময় বাংলাদেশের রয়েছে। এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বপ্রথম আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তার উদ্যোগেই, তার আমল থেকে এটা শুরু হয়েছিল, এবং যেটা পরবর্তীকালে বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় আসার পরে সেটাকে আরও বিকশিত করেছিলেন এবং এটাকে বহন করে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে চীনের সাথে আওয়ামী লীগের একটা আমরা দেখেছি যে একটা অতিমাত্রায় সখ্যতাও আমরা দেখেছি, কিন্তু সেগুলো যে একটা গিভ অ্যান্ড টেক বা এটা আন্ডার টেবিল অনেক কিছু ছিল, এটা রাজনীতিতে আমরা যারা বিচরণ করছি আমাদের কারোরই অজানা নয়। তো সেই বিষয়গুলো নিয়ে চীনও খুব ক্ষুব্ধ ছিল। তো পরবর্তীতে মানে হাসিনার পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখন চীন নতুন করে আবার এগুলো বোঝাপড়া এবং একটা সম্পর্ক উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া, এবং সেক্ষেত্রে বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলা, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা। আপনারা জানেন চীন পিপল টু পিপল যে একটা সম্পর্ক, সেটার উপরে জোর দেয়। তো সেই জোর দেওয়ার ক্ষেত্রে এগুলো চীন করেছে। আওয়ামী লীগ আমলে সেই জিনিসটা ছিল না। আওয়ামী লীগের বাধাতেই হোক বা তাদের এই বাংলাদেশ চীনের যে সম্পর্ক, এটাকে আওয়ামী লীগ কুক্ষিগত করে ফেলেছিল, যে কারণে আওয়ামী লীগ জনগণের সাথে নয়, আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ব্যস্ত ছিল, যেরকমটি ভারতের সাথে আওয়ামী লীগ ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নে ব্যস্ত ছিল, জনগণের সাথে নয়। তো আজকে যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা মহোদয়ের যে চীন সফর, সেই চীন সফরে পরে আমরা দেখেছি একটা খুবই উচ্চ পর্যায়ের একটা আলোচনা হয়েছে, এবং সেখানে তাকে সেই উচ্চ পর্যায়ে সম্মান দেওয়া হয়েছে। আমি মনে করি সেই সম্মানটা শুধুমাত্র প্রধান উপদেষ্টার ব্যক্তিগত বিষয় নয়, এটা সমগ্র বাংলাদেশের জনগণকে সম্মানিত করা। এবং আজকে যে পরিবর্তিত পরিস্থিতি, এইটাকে চীন মেনে নিয়েছে এবং চীন নতুন করে আবার বাংলাদেশের সাথে সম্পর্ক গড়তে চায়। অবশ্যই রাজনৈতিক দল হিসাবে বিএনপি এটাকে ওয়েলকাম করে এবং বিএনপির সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। ইতিমধ্যে আমাদের দুটি ডেলিগেশন আমাদের দলীয় পর্যায়ে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করেছে। আমি নিজেও 2004 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে
ডেলিগেশন গিয়েছিল চীনে, সেখানে আমি নিজেও ছিলাম, আমরাও চীন সফর করেছি। আমরা চীনকে খুব বন্ধু রাষ্ট্র হিসাবে জানি এবং একসময় চীনের তাইওয়ানের সাথে সম্পর্কটাকে আমরা এগিয়ে দিতে চাই। একসময় তাইওয়ানের সাথে সম্পর্ক করার কারণে যে বিএনপির সাথে যে টানাপোড়েন সেটা এটা দূর হয়েছে একটা কিনা? ভুল বোঝাবুঝি ছিল, এটা কোনোভাবে অস্বীকার করার উপায় নেই, ভুল বোঝাবুঝি ছিল। তো সেখানে ভুল বোঝাবুঝিটা অবসানও হয়েছে এবং সেখানে সবাই এখন সেইগুলোকে পেছনে ফেলে নতুন করে সামনে এগিয়ে যেতে চায়। এবং বাংলাদেশের সাথে অনেক বিষয় আছে, তিস্তা, তারপরে তিস্তা ব্যারাজ যে নির্মাণ করা বা অন্যান্য যে উন্নয়ন প্রকল্প সেগুলো করা, বিশেষ করে চীন যেসব জায়গায় অর্থায়ন করেছিল, আওয়ামী লীগ সেখান থেকে যেভাবে অর্থ লোপাট করেছে, সেগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কারণ সেই কাজগুলো তো মানে অর্ধেক হয়ে আছে, হাফ ডান অবস্থায় আছে, বা 70% হয়ে গেছে। এখান থেকে তো আওয়ামী লীগের নেতারা অর্থ যা লোপাট করা নিয়ে গেছে, তো এইটা আবার নতুন করে কিভাবে করা, তো চীন তো সেখানে থমকে দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা হয়তো একটা উপায় খুঁজতে হবে। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে, অর্থনীতির বিষয়টি থাকবে, তার পাশাপাশি আমি যদি তার প্রধান উপদেষ্টা চীন সফরকে একটু দেখি, যে রাশিয়ান প্রতিনিধির সঙ্গে তার মোলাকাত হয়েছে এবং চীন সফরের পরপরই মিয়ানমারের সামরিক জান্তা তার সাথে বিমস্টেক বৈঠকে সাইড লাইনে বৈঠক করার কথা বলছেন, অর্থাৎ রোহিঙ্গা ইস্যুতে। এবং আমাদের কিছুদিন আগে এর সফরের পরে, গুতেরেসের সফরের পরে এটি, এবং বান কিমুনের সাথে সাক্ষাৎ, এই বিষয়গুলো আমাদের এই যে ভূ রাজনীতি এবং রোহিঙ্গা ইস্যুতে আসলে আমাদের জন্য ইতিবাচক হবে কিনা? দেখেন, যতটাই আমরা জায়গা পাবো, যতটা আলোচনা করবার বা যতটাই জিনিসটা সর্ট অফ মাল্টিল্যাটারাল একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পারবো, ততটাই ভূ রাজনৈতিক ক্ষেত্রে আমাদের জন্য সুবিধাই হবে, মানে ইতিবাচকই হবে। সো চায়নার সাথে এখন যে সম্পর্ক, চায়না অগস্টের পর, মানে গণ অভ্যুত্থানের আপনার সফলতার পর থেকেই চায়না তাদের বাংলাদেশ পলিসিতে কিছু সর্ট অফ ভিন্নতা এনেছে। তারা আগে স্টেট টু স্টেট যে রিলেশনশিপটা রাখতো, এখন তারা ভিন্ন দিকে যে স্টেট টু স্টেট, পার্টি টু পার্টি অ্যান্ড পিপল টু পিপল, 3-pronged তারা রিলেশনশিপ করার কাজে ব্যস্ত আছেন। এবং সেই রিলেটেড আমি মনে করছি যে বাংলাদেশ সরকারের সাথে অনেক ভালো হবে। যে আপনি বলেন মুক্ত বাণিজ্য, বাংলাদেশের সব প্রোডাক্টসের জন্য কিন্তু গত বছরই চায়না ফুল ট্যাক্স ফ্রি স্টেটাস দিয়ে দিয়েছিল। এটা নতুন, এটা আজকে হয় নাই, এটা গত বছর থেকে তারা দিয়েছে। সো তারা প্রত্যেকটা জায়গা থেকে বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়াতে চেষ্টা করছে। এবং সেই জায়গায় আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাও ইতিবাচক আলোচনা তাদের সাথে করেছেন। এবং সামনের যে নির্বাচিত সরকার আসবে তাদের উপর দায়িত্ব থাকবে যে চায়না এই সম্পর্কটা আমরা কীভাবে বিল্ড করতে পারি। এখন আমরা যদি মিয়ানমার হুন্টার রিলেটেড আসি, মনে করেন রাখাইনে মিয়ানমার হুন্টার কোনো ক্ষমতা নেই, ওরা মোটামুটি ফুললি আউস্টেড। শানে ওরা ফুললি আউস্টেড। দেশের দুই কর্নারের দুইটা সবচেয়ে বড় স্টেটে হুন্টা ইজ কমপ্লিটলি আউস্টেড। এখন এই স্পেশালি আমরা রাখাইন দিয়ে যদি তাকাই, যে রাখাইনে হুন্টা আর রাখাইন লিবারেশন ফ্রন্ট বা আর্মি ওদের একটা আপনার কি বলেন একটা স্টেলমেটে আছে, কেউই এখন আর অ্যাডিশনাল যেতে পারছে না আর কি। তো এই জায়গাটা থেকে কিছুদিন আগে যেমন মনে করেন সিনিয়র লেভেলের আমেরিকান জেনারেল বাংলাদেশে এসে ঘুরে গেলেন ওই ইস্যুটা নিয়ে বাংলাদেশের সহযোগিতা বা বাংলাদেশের সাথে কাজ করবার জন্য। তো সেটা রিলেটেড এখন হুন্তা আমাদের কাছে সাপোর্ট চেতেই পারে, এবং সেই রিলেটেডই হয়তো মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসেছেন বা বসবেন। এখন আমাদের চিন্তা করতে হবে আসলে যে আমাদের কোন লাইনে গেলে, এবং এটা এগেন এটা সরকারের কাজ, আমরা বাইরে থেকে আমরা সাজেশন দিতে পারি, যেটা এখন আপনার শোর মাধ্যমে আমরা কথা বলছি। বাট খুব মানে এই মুহূর্তে যেই জায়গায় মিয়ানমার দাঁড়িয়ে আছে, রাখাইনে হুন্টা কোনো ধরনের কোনো কন্ট্রোল এস্টাবলিশ করতে পারবে এটার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। এখন আমাদের জন্য সবচেয়ে বড় ইস্যুটা হলো আপনার রোহিঙ্গা যারা রেফিউজিজ আছেন, এবং আমাদের বর্ডারে যেন পিস বিরাজমান থাকে, শান্তি বিরাজমান থাকে। এই দুটো হলো আমাদের জন্য সবচেয়ে বড় ইস্যু। তো এই দুটো ইস্যুই যদি আমাদের থাকে, তাহলে ওইখানে কন্ট্রোল কার? মিয়ানমার হুন্টার না রাখাইনের যে? সো তাহলে এইটা মানে আরাকান লিবারেশন আর্মি বোধহয় ওদের সাথে আমাদের। সো এইখানে আমাদেরও খুব ভালোভাবে চিন্তা করতে হবে, হু ডু উই অ্যাকচুয়ালি নিড, হু ডু উই অ্যাকচুয়ালি টক টু। বিকজ মিয়ানমারের সাথে আলাদা করে আমাদের ট্রেড বা অন্য কোনো রিলেশন এত শক্ত না যে আমাদের ওই যে বর্ডারে পিস আর রোহিঙ্গা ইস্যুকে ট্রাম্প করবে সেই ইস্যু, যার জন্য আমরা ন্যাপিডোর সাথে বেশি করে কথা বলবো, মানে হুন্টার সাথে বেশি করে কথা বলবো অ্যাজ অপোজ টু আপনার আরাকান। সো এই জিনিসগুলো আমাদের চিন্তার বিষয় আছে, এবং এই সবগুলো ভালোভাবে করবার জন্য একটা শক্ত ফরেন পলিসি দরকার।
একটা অন্তর্বর্তীকালীন সরকারকে লং টার্ম শক্ত ফরেন পলিসি তৈরি করবার দায়িত্ব বা এই বোঝাটা আসলে তাদের কাঁধে পড়ার কথা না। অবভিয়াসলি আমরা একটা এক্সট্রিম সার্কামস্ট্যান্সেসে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, সো এখন অনেক কিছু হয়তো তাদের যেটা যে বোঝাটা তাদের নেবার কথা না তাদের উপরে যাচ্ছে, এবং ইনশাল্লাহ তারা চেষ্টাও করছেন সঠিকভাবে সেটা পালন করতে বা সেই বোঝা নিতে, কিন্তু এগেইন এটা লং টার্ম বোঝা তাদের না। কারণ লং টার্ম এই মনে করেন এই পলিসিগুলো মানে আমাদের এই যে ফরেন পলিসির লং টার্ম ভিউ পয়েন্টটাও তৈরি করতে হবে একটা নির্বাচিত স্টেবল সরকারেরই। সো এটাও কিন্তু একটা কারণ, যে এগেন আপনি বলতেই পারেন ঘুরে ঘুরে সব কথায় আমরা নির্বাচনে ফেরত আসি, বাট আসলে নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কারণেই আমরা নির্বাচনে ফেরত আসি। এবং এগেন আমি ওই যে আপনাকে এর আগে যে কথাটা বলছিলাম যে দরকার হলে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন তারা তারাও নির্বাচনে আসুন, আসতে পারে। কিন্তু নির্বাচিত না হওয়া পর্যন্ত লং টার্ম পলিসি আমরা কাজ করতে পারিনি। এবং আপনি বুঝতে পারছেন যে মানে মিয়ানমারের এখন কি অবস্থা, যে মনে করেন রাখাইন যদি পুরো আলাদা হয়ে যায়, মিয়ানমার যদি ভেঙে 4টা ডিফারেন্ট স্টেট হয়ে যায়, বাংলাদেশের ভারত বাদে ছোট্ট যে একটু বর্ডার শেয়ার করে, এবং এটা সবসময় হ্যাজ বিন এ কেওটিক বর্ডার, মানে এই রোহিঙ্গা নালে 2018 সালে হঠাৎ করে 10 লাখ ঢুকিয়েছে, কিন্তু সেই 80 সাল থেকে কিন্তু 81 সাল থেকে কিন্তু এই রোহিঙ্গা প্রবলেম চলছে। সো আমরা কিন্তু ওই অল্প একটু বর্ডারের ভিতরে সারাক্ষণ মানে একদিকে ড্রাগ পাচার, একদিকে এই যে রেফিউজি, সারাক্ষণ একটা কেওটিক বর্ডার। সো এই কেওটিক বর্ডারে কি হবে এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ফরেন পলিসি গুরুত্বপূর্ণ। এবং চায়নার সাথে এটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, আমরা এই যে আমেরিকান জেনারেল এসে বসলেন, আপনার কাছে মনে হয় যে চাইনিজ পিপলস পার্টি তারা খুব খুশি যে আমরা আমেরিকান জেনারেলের সাথে আলোচনা করছি এইদিকে ডিফেন্স? সো এরকম অনেক কিছু ব্যালেন্সিং এর ব্যাপার আছে। আমার মনে হয় আমাদের ফরেন পলিসি এখন হ্যাজ টু বি ফরেন পলিসি যেটা আমেরিকা, চায়না, ইন্ডিয়া এবং কিছু আকারে রাশিয়া, এই 4টাকে ব্যালেন্স করে। চায়না আমাদের বড়ভাবে বন্ধু হতে চায়, ভাই আমরাও চায়নার সাথে বড়ভাবে বন্ধু হতে চাই, কারণ চায়না একটা দেশ যেটা গত 40-50 বছর কোনো কারোর সাথে যুদ্ধ করেনি, কারোর উপরে আক্রমণ করেনি, বাইরে কিছু নেই তার, কিচ্ছু করে এক্স্যাক্টলি। এবং তাইওয়ানের যে ইস্যুটা মানে যে গত 10 বছর ধরে অনেক বড় করে দেখা হচ্ছে, এটাও কিন্তু আসলে কি হয়েছে, এখনো কোনো আক্রমণ হচ্ছে কিছু না, কিন্তু ইটস দ্য মিডিয়া একটা বার্স্ট হচ্ছে, কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটু কি বলেন একটু আতঙ্কে আছে যে চায়নার ইকোনমি যেভাবে বড় হচ্ছে এবং চায়নার ট্রেড রিলেশনস রেস্ট অফ দ্য গ্লোবের সাথে যত বড় হচ্ছে, এটা তাদের ফাইন্যান্সিয়াল মার্কেটসের জন্য একটু রিস্কি হতে পারে। এইটাই বড় বড় কারণ। তো সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে চায়নার সাথে আসলে আমরাও বেশি বন্ধুত্ব চাই, কিন্তু শুধু চায়নার সাথে বন্ধুত্ব রাখবো আর পুরো বহির্বিশ্বে অন্য পাওয়ারগুলোর সাথে আমরা ব্যালেন্স করবো না, তাহলে কিন্তু আবার আমরা মানে উল্টো নেতিবাচক কোনো দিকেই যাব। আমি নির্বাচন বারবার ফিরে আসছে, বিএনপি মহাসচিব যেটি বলছেন যে রুখে দেওয়া হবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, হঠাৎ করে কেন এই প্রসঙ্গটি আসলো নির্বাচন? কারণ নির্বাচনের একটি ডেডলাইন তো দিয়ে রেখেছেন প্রধান উপদেষ্টা, হয় ডিসেম্বরে না হয় আগামী জুনের মধ্যে যে কোনো সময়। এইটা কোনো ডেডলাইন না, আমরা একটা স্পষ্ট ডেডলাইন চাই, পথরেখা চাই। এই কারণে আপনি সংস্কারের কথা বলবেন, আপনি নির্বাচনের কথা বলবেন, আবার এক সময় বলবেন ডিসেম্বর, এক সময় বলবেন আগামী বছর জুন, আবার প্রধান উপদেষ্টা ডিসেম্বরের পরে বলার পরপরই পরের দিন কোনো এক উপদেষ্টা বা ওনার প্রেস সচিব বলবে না এটা জুন পর্যন্ত। তো এই যে একটা ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে, এই ধোঁয়াশাটা কেন নির্বাচন নিয়ে? এই ধোঁয়াশাটা কেন? এটা যদি আমি কেউ যদি বলে এটা নির্বাচন নিয়ে সরকার বা সরকারের ভেতরে যারা নিয়ন্ত্রক ব্যক্তি বা আছে তারা দোদুল্যমনতায় আছে, তাহলে কি ভুল হবে? প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন কিছুদিন আগে যে ডিসেম্বরে ইলেকশন, আবার এই 26 তারিখে 25 তারিখে আমরা শুনলাম বলেছে ডিসেম্বর থেকে জুন। এখন এইগুলো আমার মনে হয় যে ধোঁয়াশার মধ্যে রেখে জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। আমরা দীর্ঘ 15টি বছর এই নির্বাচিতের শাসনের জন্য আমরা লড়াই করেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই দেশ পরিচালিত হোক, সেটাই তো আমরা চাই। আর 15 বছর আওয়ামী লীগ যেটা করেছে নির্বাচনের নামে প্রহসন করে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে ফেলেছিল, এবং তারা এখানে কর্তৃত্ববাদ, আগ্রাসন, সমস্ত কিছু আধিপত্যবাদের বিস্তার ঘটিয়ে এখানে একটা শিখণ্ডী সরকার হিসেবে তারা প্রতিষ্ঠিত নিজেদেরকে করেছিল। সেই অবস্থাতে আমরা ফেরত যেতে চাই না। আজকে হ্যাঁ, আওয়ামী লীগ আপনার দেশকে তছনছ করে গেছে, সংস্কার দরকার, রাষ্ট্র কাঠামোর মেরামত দরকার, সেই জন্য আমরা তো কমিটমেন্ট করেছি জনগণের কাছে আরও 3 বছর আগে। এখানে তো আমাদের পিছুপা হওয়ার সুযোগ নেই। জনগণ যাকে ভোট দিবে তারাই তো সরকারে গিয়ে এই সংস্কারগুলো করবে। এখন নির্বাচনের আগে আপনি সংস্কার করবেন, তা এতদিন যে 7টা মাস পার হয়ে গেল, আমরা কেন এই সময়টা নষ্ট করলাম?
বিভিন্ন কথা বলে, কমিশন করে, রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে, প্রশ্নপত্রের মতো হ্যাঁ না টিক চিহ্ন দিয়ে এগুলো করে, এগুলিতে তো বাংলাদেশের জনগণ তো এগুলির জন্য অভ্যস্ত না। বাংলাদেশের জনগণ তো মানে সরাসরি গণতন্ত্রটা চায়, সংস্কারটাও সেভাবে চায়। আজকে প্রথম দিন থেকে যদি 1 মিনিট সময় নষ্ট না করে আমরা যদি সবাই একসাথে বসতে পারতাম, কথাবার্তা বলতে পারতাম, মানে প্রকাশ্যে আড়ালে কথাবার্তা বলে বা আলাপ আলোচনা জারি রেখে যদি করতে পারতাম, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার মনে হয় আমার বড় ভাইও উনি একইভাবে আমার সাথে একমত হবেন, ববি হাজার সাহেব একমত হবেন যে এর মধ্যেই অনেক সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়ে আমরা বাস্তবায়নের পথেও যেতে পারতাম এবং এই জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হয়ে যেত। কিন্তু একটা সংস্কার নিয়ে তো বিএনপির ব্যাপারে বেশ সমালোচনা হচ্ছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো, সেই জায়গাটায় বিএনপি একমত হয়নি, এরকম বেশ কিছু বিষয় আলোচিত হচ্ছে। এই যে এখানে আমরা যেটা বললাম যে প্রশ্নপত্রের মতো হ্যাঁ না টিক চিহ্ন দেওয়া, এইসব করে আমাদের প্রস্তাব চালাচালি করব, আপনার বসেন না একসাথে বসা উচিত ছিল না, একসাথে বসা উচিত ছিল না। এগুলি তো আপনার বসতে হবে। আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন উনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন তখন দেশে তো খুব খারাপ পরিস্থিতি ছিল, বাকশালী শাসনের অবসান, শেখ মুজিবের হত্যাকাণ্ড, তারপরে আপনার সাথে পাল্টা কু, 3রা নভেম্বর, 7ই নভেম্বর, তারপরে তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে কিন্তু উনি তখন দেশের রাষ্ট্র ক্ষমতা ওনার হাতে গিয়ে পড়েছে। এই অবস্থার মধ্যেও তিনি প্রকাশ্যে আড়ালে আলাপ আলোচনা করে তিনি একটা দেশকে শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছিলেন না। এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দিনের পর দিন, রাতের পর রাত বসে তিনি একটা ঐক্যমতে নিয়ে আসতে পেরেছিলেন না। আজকে শেখ হাসিনা যে বাংলাদেশে যে ফেরত আসলো কিভাবে, আজকে সেই সময় আওয়ামী লীগ যে রাজনীতিতে পুনর্বাসিত হলো কিভাবে, নট অনলি আওয়ামী লীগ, এটা অনেকে এটা আবার অন্যরকমভাবে হয়তো এখন বিবেচনা করে, নট অনলি আওয়ামী লীগ, তখন যে বাকশালের কফিন থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে নিয়ে এসে বহুদলীয় গণতন্ত্রে যে দিল জিয়াউর রহমান, রাতের পর রাত উনি রাজনৈতিক দলের নেতাদের সাথে আপনার বৈঠক করে উনি একটা ঐক্যমত্যে নিয়ে আসতে পেরেছিলেন এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে উনি কিন্তু সংসদ নির্বাচন দিয়ে এবং দেখেন ওই নির্বাচনে কিন্তু যেসব রাজনৈতিক দল তখন ক্ষমতায় ছিল সেই সব রাজনৈতিক দলের প্রত্যেকটা বড় বড় নেতা কিন্তু সেই সংসদে যেতে পেরেছিলেন নির্বাচনের মাধ্যমে এবং সেই সংসদটা রিচ সংসদ ছিল, সেখানে যে আলোচনাগুলো ছিল তার মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু বের হয়ে আসলো। তো আপনি এখন কেন আলোচনাগুলো করতে পারবেন না? এখন কেন রাজনৈতিক দলগুলোকে আপনি দূরে দূরে রাখবেন? এখন কেন আপনি প্রেশার গ্রুপ তৈরি করবেন? এখন কেন নানান রকম কথাবার্তা শোনা যাচ্ছে, এই যে কি আপনার গণপরিষদ নির্বাচন ইত্যাদি বিভিন্ন ইস্যুগুলিকে ইস্যু বানিয়ে অহেতুক মানে জনসম্পৃক্তহীন বিষয়গুলোকে রাজনৈতিক এজেন্ডা হিসেবে নিয়ে এসে উত্তেজনা সৃষ্টি করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং একই সাথে রাজনৈতিক বাহাস এইগুলি তৈরি করে কিন্তু নির্বাচনকে পেছানোর একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। বলা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাখ্যা কি এটা এখন যা হচ্ছে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি 100 গাড়ি নিয়ে আপনার নির্বাচনী প্রচারণা চালানো? আপনি বলছেন নির্বাচন পরে আগে সংস্কার, তার আগেই আমাকে বলতে বলা হচ্ছে যে নির্বাচন এখন দরকার নেই, আগে সংস্কার করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। আপনি এই কথা বলে সবাইকে আপনার পাশে সরিয়ে নিজে 100 গাড়ি নিয়ে চলে যাবেন নির্বাচনী প্রচারণা করানোর জন্য। যখন ওইটা আবার আলোচনায় আসবে তখন আবার 100 ভ্যান নিয়ে নামবেন প্রচারণার জন্য। আপনারা পিছিয়ে যাচ্ছেন। কোনটা? ছাত্রদের সব কৌশলের কাছে কি আপনারা হেরে যাচ্ছেন? কৌশল না, এটা অপকৌশল। এটা কৌশল না, এটা অপকৌশল। যদি আরেকটু আগায় বলি, এটা শুনতে খারাপ শোনা যাবে, এই কথাটা আমি বলতে যাচ্ছি না। এটা অপকৌশল এবং এই অপকৌশলগুলো অতীতে আমরা অনেকবার এগুলোকে মোকাবেলা করে কিন্তু এই পর্যন্ত এসেছি। অনেকবার মোকাবেলা করে কিন্তু এই পর্যন্ত এসেছি। রাজনৈতিক বন্দোবস্ত যদি করতে চান আসেন, বসেন, একসাথে কথা বলি, বন্দোবস্ত হোক। রাজনৈতিক বন্দোবস্তের জন্য কি বিএনপি কে প্রস্তাব দিচ্ছে? বিএনপি যে রাজনৈতিক সংস্কার প্রস্তাব,
এই যে 31 দফা, ভিশন 2030, এটার মধ্যে তো সবচেয়ে বড় রাজনৈতিক বন্দোবস্ত এর মধ্যে নিহিত রয়েছে। সেখানে তো প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো, এই যে আপনারা শুধু এক জায়গাতেই নিয়ে আসছেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মানে ক্ষমতার ভারসাম্যের কথা আমরা বলেছি, কমানোর কথা বলিনি। আমরা বলেছি ভারসাম্য আনেন। আপনি কোনটা কমাইলে ভারসাম্য হবে, কোনটা বাড়াইলে ভারসাম্য হবে, আপনি এই কি বলে পত্র চলাচলি এবং প্রশ্নপত্রের মতো হা না টিক দিয়ে কি আপনারা এটা ঠিক করতে পারবেন? এটা বসতে হবে। একটু আগে আমি বলছিলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগুলো করেছিলেন, বৈঠক করে উনি এক জায়গায় নিয়ে এসেছেন। সংস্কার কমিশন করছে, এগুলো ঐক্যমত্য কমিশন করছে, এগুলো যে হয়েছে, এগুলো কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে? তারপরে প্রধান উপদেষ্টা করেছেন, আমরা মেনে নিয়েছি। এবং আমরা যখন যা চাওয়া হয়েছে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করেছি, এখনো করে যাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই কাজগুলো যদি মানে একটু আমাদের মানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে করা হতো, আমরা একমত হতাম, অনেক কিছু ওনাদের সহজ হতো। কিন্তু আজকে এই যে রাজনৈতিক দল, ববি ভাই কি বলবেন আমি জানি না, রাজনৈতিক দলগুলোকে একটু আড়ালে রেখে যেগুলো করা হচ্ছে, এটা সন্দেহ, অবিশ্বাস এবং মানে এটা একটা সংকট সৃষ্টি করছে। এটা মোটেও করা উচিত হয়নি। এবং রাজনৈতিক দলগুলোর সাথে আমি বারবার বলি, রাজনৈতিক দলগুলোর সাথে যদি নিবিড় সম্পর্ক না থাকে, তাহলে এই যে রাজনৈতিক দলগুলোর যে নিঃশর্ত সমর্থন, এটা কিন্তু এই জায়গায় আমি আমরা তো স্বাধীনতার পর অনেকগুলো নির্বাচন দেখছি, ভোটের গণতন্ত্র দেখা হয়েছে, কিন্তু সেটি আসলে এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কতটা সক্ষম হয়েছে, সেই সক্ষম হয়নি দেখে গিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা উঠছে। বন্দোবস্তের আগে আমি জাস্ট একটা ছোট জিনিস বলে নিই, যেটা আপনারা আলোচনা করছিলেন। যেহেতু অনেক বড়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার দল এনডিএম, আমরা অনেক বড়ভাবে একত্রে আছি, কারণ আমরা অনেক বছর একসাথে আন্দোলন করেছি। সো আমরা ওই সামনের নির্বাচনও সুন্দরভাবে দেখতে চাই। ওই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি বলেছে আপনার এই যে সংস্কার কমিশনকে, সেটা সম্বন্ধে আমার একটু ধারণা আছে। আমি সেই জায়গা থেকে বলছি, প্লাস যেহেতু আমরাও পূরণ করে দিয়েছি এবং এই আলোচনায় বসেছি, সেই সব কিছু মিলিয়ে আমি বলছি যে সংস্কার কমিশনকে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যাবে না বাড়ানো যাবে, এগুলো রিলেটেড কোনো চয়েস সংস্কার কমিশনকে দেয়া ছিল না, এরকম কোনো প্রশ্নই ছিল না। সো যখন বলা হয় যে বিএনপি বলেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যাবে না, এই আলোচনাটাই ভুল। মানে শুধু ভুল না, আমি বলবো এটা মিথ্যা আলোচনা, কারণ এটা হয় নাই ভাই। মানে এরকম বলার কোনো স্কোপ সংস্কার কমিশন রাখেনি। 4-5টা বা 8-10টা ভিন্ন ভিন্ন মাত্রায় জিজ্ঞেস করা হয়েছে প্রধানমন্ত্রীর দুবারের বেশি করতে পারবে না, এরকম কয়েকটা জিনিস আছে। এবং এরকম কয়েকটা জিনিস যেটা সংস্কার কমিশনে আছে, তার বেশিরভাগই কিন্তু বিএনপি 31 দফা যেটা দিয়েছে, যার সাথে এটা তৈরির সময় মানে আমাদের ওই যুগপৎ আন্দোলনের বাকি সব দলগুলো সম্পৃক্ত ছিল, বাট মেইনলি অবভিয়াসলি বিএনপি করেছে এবং বিএনপি নেতৃত্বেই হয়েছে। তো বিএনপির 31 দফার ভিতরে কিন্তু এগুলো অনেকগুলো দফা আছে। সো হতেই পারে বিএনপি কয়েকটা জিনিস এগ্রি করেছে, কয়েকটা জিনিস এগ্রি করেনি, সেটা ভিন্ন কথা। বাট এই যে আলোচনাটা এইভাবে আসা, হেডলাইনগুলো আসা এবং যে অপপ্রচার, আমি এটাকে প্রচার বলবো না কিন্তু ভাই, যেটা সত্যি কথা, যে অপপ্রচারটা বিএনপির বিরুদ্ধে এখন চলছে, যে বিএনপি এই সংস্কারেই রাজি না, এটা একেবারে সত্যি না। কারণ মানে এটা বলার জায়গায়, যেটা আপনার বলার জায়গা নাই, সেটা কিভাবে বললো বিএনপি, এটা নিউজ করলেন কিভাবে? সো এখানেও আমার মনে হয় যে আরো বিচক্ষণতা আসা উচিত। আমার মনে হয় আমরা অনেক জায়গায় অনেক ধরনের বায়াসিস দেখছি। যাক, এখন আপনার প্রশ্নে আসি। আপনি যেটা বললেন বন্দোবস্ত, যে বন্দোবস্তের কথাটা আপনি বললেন, দেখেন বন্দোবস্ত প্রথমত আপনার ক্লিয়ার হতে হবে যে বন্দোবস্ত শব্দটা বা এই ধরনের শব্দগুলো পলিটিক্যাল আইডিওলজিক্যাল শব্দ। এবং এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা বাংলাদেশেও কিন্তু আজকে নতুন আসেনি, এনসিপি আনেনি, এটা কয়েক বছর আগে এসেছে এবং বামপন্থী দলগুলো এনেছে। বামপন্থী দলগুলো এনেছে কেন? কারণ তারা আসলেই ভিন্ন বন্দোবস্ত চায়। বামপন্থী মানে কি? কারণ আপনি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী না, তার জন্য তো আপনি বামপন্থী। আমি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী ভাই, আমি জানি আমার ভাই লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী, কারণ আমি জানি ওনার দল লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী। হ্যাঁ, উনি হয়তো একটু সেন্টার রাইট হতে পারেন, আরেকজন একটু সেন্টার লেফট হতে পারেন, আমি হয়তো আরেকটু সেন্টার হতে পারি, সেটা ভিন্ন। বাট আমরা কিন্তু আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী। সো লিবারেল ডেমোক্রেসির বিরুদ্ধে কোনো বন্দোবস্ত আমি মেনে নেব না, এবং আমি অ্যাবসলিউটলি শিওর আমার ভাইও মেনে নেবেন না, ওনার পার্টিও মেনে নেবেন না। এখন বামপন্থীরা বলতেই পারেন, ওনাকে আমি নিন্দা করছি না, বামপন্থীরা যারা বলেছেন, কিন্তু ওনারা ভিন্ন বন্দোবস্ত চান। ওনারা লিবারেল ডেমোক্রেসির জায়গায় হয়তো সোশ্যাল ডেমোক্রেসি চান, ওনারা হয়তো আপনার সোশ্যালিজম চান, ওনারা হয়তো কমিউনিজম চান, হয়তো মার্কসিজম চান, হয়তো স্টালিনিজম মাওইজম চান। ওনার ভিন্ন ওনার পার্টির নাম ভাই লেফটিস্ট পার্টি, তাহলে অবভিয়াসলি উনি ভিন্ন বন্দোবস্ত চান। আজকে এনসিপি এসে বলছে একই কথা, ভিন্ন বন্দোবস্ত। তাদের মানে কি? একটা লেফটিস্ট পার্টি যখন বলে, একটা মার্কসিস্ট পার্টি যখন বলে,
আমার এই প্রিন্স ভাই না হয়ে আরেকজন প্রিন্স ভাই যদি থাকতেন এবং বলতেন নতুন বন্দোবস্ত, আমরা দুইজনই বুঝতাম এই নতুন বন্দোবস্ত কি। রাইট, এনসিপি যখন বলছে নতুন বন্দোবস্ত, ওরা কি মিন করছে? যদি ওরা মিন করে যে আমরা সরকার পরিচালনা যেভাবে করি সেই জায়গায় ছোটখাটো কিছু বদল চাই, এটা হলো রিফর্ম, এটা বন্দোবস্ত। ইনক্লুসিভ স্টেটের কথা বলছে তারা। জি, ইনক্লুসিভ স্টেট। হ্যাঁ, ইনক্লুসিভ স্টেট তো ভাই আমাদের আমরাও চাই। জি না না, শুধু আমরা চাই না, আমাদের সংবিধান অনুযায়ী দ্য স্টেট ইজ ইনক্লুসিভ। দ্য স্টেট ইজ ইনক্লুসিভ। আমরা অনেক জায়গায় হয়তো নতুন আইন প্রণয়ন করতে হবে, যেমন মনে করেন আমাদের পুলিশ অ্যাক্ট, 1860 সালের পুলিশ অ্যাক্ট, যেটা ওই আপনার মনে করেন নিষের জন্য কি বলে না, সিপাহি মিউটিনির পর করা। 18 আমাদের কারেন্ট আপনার ক্রিমিনাল সিআরপিসি 1898 এর। ইন্ডিয়া পাকিস্তান দুইটাই কিন্তু এটা বদলে ফেলেছে, বাংলাদেশ বদলায় নেই। আমাদের এই জায়গাগুলোতে চেঞ্জ দরকার। এটা কিন্তু নতুন বন্দোবস্ত না ভাই, এটা আমাদের রিফর্ম, যেই রিফর্মটা আমরা সবাই চাই। এবং প্রথম কিন্তু বিএনপি, এগেন আমি নিজেও বড়াই করে বলতে পারছি না কারণ এটা আসলে করেছে বিএনপি, প্রথম 31 দফা রিফর্ম স্টেটমেন্টটা প্রথমে 27 ওনারা দিয়েছেন, তারপর আমরা সবাই মিলে এটা বৃদ্ধি করে 31 করলাম। হ্যাঁ, সো ওনারা শুরু করেছে। এগেন আমি যারা রিফর্ম চাই আমি সবাইকে সাধুবাদ জানাই, বাট এই রিফর্মের প্রশ্নটা এইভাবে পেইন্ট করা উচিত না যে একটা গ্রুপ রিফর্ম চায়। না ভাই, বাংলাদেশের একটা মানে একজন নাগরিক খুঁজে পাবেন না যে রিফর্ম চায় না। কিন্তু রিফর্ম আর নতুন বন্দোবস্ত দুটো এক জিনিস না। নতুন বন্দোবস্ত মানে আপনি অ্যাকচুয়ালি স্টেটের সাথে জনগণের যে সম্পর্ক, যেটা আমরা বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসি, আমাদের কনস্টিটিউশন এখন আছে লিবারেল ডেমোক্রেসি, আপনি এইটাতে ভিন্নতা আনতে চাচ্ছেন। এইটাতে যদি ভিন্নতা আনতে হয়, একটা ইসলামিক দল যখন বলে, সে বলে শরিয়া, সে আমাকে ভেঙে বলতে হবে না, আমি জানি সে যখন বন্দোবস্ত বলছে। মার্কসিস্ট পার্টি যখন বলে, কমিউনিস্ট পার্টি যখন বলে, সে পরিষ্কার। সো এখন সে যদি আসলে ওটার জন্য মারামারি করে, সে যদি আসলে জোরদারভাবে দাঁড়ায়, আমি তার এগেইনস্টে জোরদারভাবে দাঁড়ায় যাবো। আমি নির্বাচনের জন্য ওয়েট করবো না ভাই, কারণ লিবারেল ডেমোক্রেসির জায়গায় কোনো প্রশ্ন আমি শুনতে রাজি না, আমি শুনতে রাজি না, আরেকজন অন্য কিছুর জন্য শুনতে রাজি না। সো এনসিপি যদি এটার জন্য বড়ভাবে দাঁড়াতে চায়, তাহলে তাদের আগে পরিষ্কার করতে হবে। আর তারা যদি বলে না না ভাই আমরাও লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী, তাইলে এই বন্দোবস্ত শব্দটা ফেলে দাও, বর্জন করো, রিফর্মে আসো, যেটা নিয়ে আসলে আমরা কথা বলছি, কাজ করছি। রিফর্ম আমরা সবাই দেখতে চাই। না, বন্দোবস্তটা কি? বন্দোবস্তটা ওরা কি চায়? এটা কি জাতির সামনে হাজির করেছে? বন্দোবস্ত বলতে কি বোঝাচ্ছে? তাহলে না বুঝতে পারবো আমরা। এখন বন্দোবস্ত বলতে যদি বলা হয় যে এটাকে কি বলে, এই যে আমি কি বলে, এটা না করলে ওটা করা যাবে না, ওটা না করলে এটাও হবে না, এটার নাম তো বন্দোবস্ত না। এটা তো আপনি একটা কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, রাজনৈতিক কর্তৃত্ববাদ, দলীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। যদি আপনার বন্দোবস্ত করতে হয়, আপনি বসেন না ভাই সবাই একসাথে। আর যে চার্টারের কথা বলা হচ্ছে, আমরা তো এগ্রি, তো সেই চার্টারই তো বড় বন্দোবস্ত হতে পারে। পৃথিবী একটা বিষয় যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে কেন এই ধরনের অনৈক্য তৈরি হচ্ছে, এবং যেটি আসলে আমাদের আগামীর গণতন্ত্র, যেটির অপেক্ষায় সাধারণ মানুষ, সেটি আসলে এক ধরনের হুমকির মুখে বা সংকটে পড়তে যাচ্ছে কিনা? না, গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো মধ্যে অনৈক্য সৃষ্টি কেন হচ্ছে সেটা অবশ্য সবাই বুঝতে পারছে। এই মানে অনৈক্যটার সৃষ্টি হওয়া উচিত হয়নি বা করা আমরা এখনও চাই না। আমরা এখনও চাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে যেন একটা ঐক্য প্রতিষ্ঠিত হোক, কিন্তু বুঝে না বুঝে বা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যে কিছু কিছু বিষয় এখানে নিয়ে আসা হচ্ছে, যেগুলো একেবারেই অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। যেমন হঠাৎ করে নিয়ে আসা হলো আপনার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কেন? স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো মানুষ রক্ত দেয়নি, আন্দোলন করেনি, তাই না? যেখানে একটা নির্বাচিত সরকার আমরা চাচ্ছি, সেখানে স্থানীয় সরকার নির্বাচনে খামাখা একটা হুজুকে কথা নিয়ে এখানে সময়টা আপনার ক্ষেপণ করা হলো। এটা একটা অনৈক্য সৃষ্টি জায়গা হলো। আবার বলা হচ্ছে যে পরিপূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তো এই ব্যাপারে কি কোনো ঐক্য ছিল? আমাদের দ্রুত সংস্কার করে, অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া। এই ব্যাপারে কিন্তু আপনি দেখবেন যে 5, 6, 7, 8, 10, 12, 15 আগস্ট এরপর যে রাজনৈতিক দলগুলো যে কথা বলে আসছে, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, একদম শেষ করতে হবে 30 সেকেন্ডে। তো সেই কারণে আপনি ধরেন এখন যেগুলো নতুন এগুলো কথা বলে অনৈক্যটা কিন্তু ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হচ্ছে, এবং এটাও করা হচ্ছে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার জন্য। জি, আলোচনা অংশগ্রহণের জন্য সৈয়দ ইমরান সালেম প্রিন্স এবং ববি হাজ্জাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।